দর্শক, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনারা জানেন এরই মধ্যে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা হয়েছে। এ নিয়ে আজ আদালতে একটি শুনানি ছিল আপিল বিভাগে, সেটিও এরই মধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে। শুনানির পর কোটা বিরোধী যে আন্দোলন সেটিও বেশ জোরদার হয়েছে বিভিন্ন জায়গায়। এ নিয়ে আমরা আজ কথা বলবো। আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে আছে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, আপনি জানেন আপিল বিভাগে আজকে একটা শুনানি ছিল, তো আদালতে আজ মূলত কি হলো? হ্যাঁ, আপনি এটা ঠিকই বলেছেন যে আপনি একটু যদি আমাদের তাহলে ব্যাকের দিকে আসতে হবে। সেটি হচ্ছে যে চলতি বছরের জুনে হাইকোর্টের একটা রায় আসছে, যেটাই হচ্ছে যে কোটা বাতিল করা। আপনি জানেন যে 2018 সালের আন্দোলনের পর এটা কোটা বাতিল হয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটা পরিপত্র জারি করেন যে আর কোনো কোটা থাকবে না। তো সেখানে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে ঘটনাটা ছিল যে 30% মুক্তিযোদ্ধা কোটা, সেটিও স্বাভাবিকভাবেই তখন বাতিল হয়ে যায়। এই সিদ্ধান্তে, সরকারের এই সিদ্ধান্তের বা পরিপত্রের যৌক্তিকতা নিয়েই দুজন আইনজীবী রিট করেন, হাইকোর্টে রিট করেন। সেই 18 সালের পর এই হাইকোর্টের সেই রিট শুনানির পর হাইকোর্ট একটি চলতি বছরের জুন মাসে একটি রায় দেন যে ওই যে পরিপত্রটা জারি করা হয়েছে, পরিপত্রটাকে তারা অবৈধ বলেছেন। মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা, সেটাকে অবৈধ বলেছেন। তার মানে হচ্ছে যে কোটা তার মানে থাকছে, যেহেতু সেটি অবৈধ, ইলিগাল, হাইকোর্টের দৃষ্টিতে সেটি অবৈধ এবং তার রায়ে সেটি কোর্ট বলেছেন, তো স্বাভাবিকভাবেই কোটাটা বহাল থাকে। এইটাই একটা নিয়ম। তো তখন যেটা করলো সরকারের পক্ষ থেকে, এই যে রায়টা স্থগিত চেয়ে প্রথমে চেম্বার জজের কাছে যাওয়া হয়। সেটি যান কিন্তু হচ্ছে অ্যাটর্নি জেনারেল, অর্থাৎ সরকার চাইছিলেন যে সরকার তার অবস্থানটাই ঠিক থাকুক, যে কোটাটা বাতিল আছে, বাতিলই থাকুক এটা। কিন্তু চেম্বার জজ বলছেন যে এটা একটা, যেহেতু একটা হাইকোর্ট একটা রায় দিয়েছেন এবং এটি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সো এটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এটা শুনানির জন্য তিনি পাঠিয়ে দেন এবং তিনি এটার জন্য দিনক্ষণ নির্ধারণ করে দেন যে 4 জুলাই এটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ, আজকের দিনে এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এবং আজকে কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বে এই যে ক্রম অনুযায়ী সেটাই এই কোর্টে উঠেছিল এটা শুনানির জন্য। কিন্তু সেখানে যিনি রিটকারী, যিনি একজন আইনজীবী, তিনি এটি সময় চেয়েছেন যে একদিন, তার একজন যিনি সিনিয়র আইনজীবী, তিনি এই মুহূর্তে দেশে নাই, তিনি ফিরবেন, তো একদিনের জন্য তিনি একটা সময় চেয়েছিলেন। তো অ্যাটর্নি জেনারেল যেহেতু রাষ্ট্রপক্ষ এই হাইকোর্টের রায়টা স্থগিত চেয়েছেন, সেখানে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু বলেছেন যে আমরা তো কোর্টকে বলেছেন যে আমরা এটা স্থগিত চাই। তো কোর্ট এখানে তার কাছে জিজ্ঞেস করছে, সময়ের একটা ব্যাপার নিয়ে কথা বলছেন। তো বলছে যে চেম্বার জজ কী বলছে, তো বলছে চেম্বার জজ আপনাদের কাছেই পাঠিয়েছিল। তো তখন উনি বলেছেন যে কোর্ট, আপনারা তো এটা এখনও লিভ টু আপিল করেননি। তো ওনারা বলছেন যে লিভ টু আপিল করার জন্য যে কাগজপত্রগুলো পেতে হয়, একটা লম্বা সময়ের ব্যাপার, তো ততদিন পর্যন্ত কি তাহলে এই পরিপত্র বৈধ থাকবে অবৈধ থাকবে, এই ধরনের একটা টানাপোড়েন হবে। ইতিমধ্যে আপনি জানেন যে আন্দোলন হচ্ছে নানা বিষয় নিয়ে, মানে কোটা বাতিলের এই যে স্টুডেন্টদের মধ্যে হয়তো বিভ্রান্তিকর তথ্য যেতে পারে। তারা এটা চেয়েছিলেন যে এটা যেন এখন স্থগিত থাকুক, তাহলে এই পরিস্থিতিটা, এই হয়তো এই যে আন্দোলন বা এটা হয়তো বা অতটা হবে না, এটা হয়তো সরকারের একটা মনোভাব ছিল বা দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বলছেন যে না, আপনারা লিভ টু আপিল করেন, কপি নিয়ে লিভ টু আপিল করেন, এটা শুনানি, এটা নিয়ে তাড়াহুড়ার এত কোনো কিছু নেই। হাইকোর্ট একটা রায় দিয়েছে, সেটা এটা অনুযায়ী শুনানি হবে। শুনানির পর যদি সুপ্রিম কোর্ট মনে করে যে এটি রাখা উচিত বা হাইকোর্টের রায় বাতিল করা উচিত, তাহলে তারা সেটা নিয়মিত কোর্টেই সেটা সিদ্ধান্ত হবে। এই হচ্ছে কোর্টের ব্যাপারটা, কোর্টের এইখানে। ফলে যেহেতু হাইকোর্টের রায় চেম্বার জজ আদালতে স্থগিত হয়নি, আপিল বিভাগের আজকে শুনানি তো এটা আপিল হয়নি, তার মানে এটি ধরে নিতে হবে যে হাইকোর্টের রায়টাই হচ্ছে বহাল এই মুহূর্তে। এবং মুক্তিযুদ্ধ কোটা নিয়ে যে এটা ছিল, যে পরিপত্র যে করছে সেটাকে ইলিগাল করছে, অর্থাৎ সেটি পরিপত্রটা অবৈধ ঘোষণা করছে। এখন সরকারের ব্যাপার যে সরকার কি করবেন, এটা কি তাহলে, যেহেতু আমরা জানি যে কোর্টের রায় কিন্তু মানতে হয়, সবসময় মানতে হয়, তো কোর্টের রায় তো মানাটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তারা হয়তো বলতে পারে যে ঠিক আছে আমরা আপিল করছি, আপিল করার অনুমতি কিন্তু তারা পেয়েছে, কিন্তু আপিলটা এখনো হয়নি। তো আপিল যখন গ্যারান্ট হবে, তখন কিন্তু আবার হাইকোর্টের ওই রায় ওই মুহূর্তেই যে বাস্তবায়ন করতে হবে এমন কোনো নয়, তখন আপিল বিভাগের রায়টা শেষ হবে, শুনানিটা হবে তারপরে। তো সেখানে সরকার এখন সময় নিতে পারে, সময় নিয়ে তারা শুনানি পর্যন্ত যে আমরা ওয়েট করি, এখন তো কেবল আমরা এটা আপিল করছি, আপিলের একটা পেয়েছি, আপিল করতে বলেছে আমাদেরকে, ফলে তারা এই সুযোগটা তারা নিতে পারে। কিন্তু এটা যেহেতু একটা আইনি প্রসেস, আইনি ব্যাপার, আইন যার যে বিষয়গুলো সেটা আইন মন্ত্রণালয় দেখবে, কোর্ট দেখবে, দেখবে, সরকারের একটা অংশ মধ্যে। কিন্তু এখন যেটা প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবে যে স্টুডেন্টদের মধ্যে যে আন্দোলনটা, আপনি জানেন যে আজকে কিন্তু আন্দোলনটা বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরেই চলছে, আরও বড়োভাবে এটা ছড়িয়েছে। এটা ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার এলাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ, খুলনা বিশ্ববিদ্যালয়, সিলেট বিশ্ববিদ্যালয়, নানা জায়গাতে কিন্তু এই আন্দোলনটা ছড়িয়েছে ইসের মধ্যে,
তো এখন তাদের প্রশ্ন হচ্ছে যে না, যেটা বাতিল হয়েছে, যে আন্দোলনের প্রেক্ষিতেই এটা বাতিল হয়েছে, এটা বাতিলই থাকতে হবে। এখন তাদের মধ্যে আমরা যে কয়েকজন স্টুডেন্টদের বক্তব্য দেখলাম বা শুনলাম বিভিন্ন গণমাধ্যমে দেখতে, তাদের বক্তব্য হচ্ছে যে কোর্টের মাধ্যমে যদি এটি আবার করা হয় তাহলে তারা সেই আন্দোলনের থাকবেন, কারণ তারা মনে করেন যে এই কোটা আসলে স্টুডেন্টদের জন্য যারা চাকরি প্রত্যাশী তাদের সাথে একটা বৈষম্য তৈরি করছেন। এবং আপনি জানেন যে এই কোটা কিন্তু 56% সব মিলে কোটা ছিল, যে মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, আদিবাসী কোটা যে উপজাতি বলে, যেটা উপজাতি কোটা যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য, সেইটা 5% এবং 1% হচ্ছে প্রতিবন্ধী কোটা হিসাবে আছেন। ফলে দেখা যাচ্ছে যে 100 জনের মধ্যে 56 জনই আসলে কোটাতে চলে যাচ্ছেন, 44 জন আসছেন যারা হয়তো নিয়মিত প্রতিযোগিতা করে তারা এখানে আসতে হচ্ছে তাদেরকে। তো তাদের জন্য এটি একটা দুঃসংবাদ বটেই, এবং সেই জায়গা থেকে তারা চাচ্ছেন যে না, আমরা এই আন্দোলনটা অব্যাহত রাখি। আপনি জানেন এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের খবরে যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে এই যে কোটা বিরোধী এখন আন্দোলন করা হচ্ছে, এটা কি আদালতের বিরুদ্ধে আন্দোলন কিনা, তা আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তিনি কিন্তু একজন আওয়ামী লীগ নেতাও, তিনি আসলে বলতে চেয়েছেন যে এই যে স্টুডেন্টরা আন্দোলন করছেন এটা তো সরকার বাতিল করেনি, কোর্ট করেছে, তাহলে কি আন্দোলনটা কোর্টের বিরুদ্ধে কিনা, আদালতের বিরুদ্ধে কিনা। এখন এখানে প্রশ্ন কিন্তু নানাভাবে হতে পারে, যেমন হচ্ছে যে সরকারের বিরুদ্ধে আন্দোলন এটা হতেই পারে, এটা আমরা সবসময় দেখি, তাহলে কি কোর্টের বিরুদ্ধে আন্দোলন হবে না? এখন বিষয়টা হচ্ছে কোর্টের বিরুদ্ধে আন্দোলন তা কিন্তু বলা যায় না, এইভাবে বলা যায় না। স্টুডেন্টরা তাদের একটা দাবির কথা বলছেন যে আমরা এটা আর চাই না, এটা তো কোর্ট তো আসলে দেশের বাইরের কোনো কিছু না, বা কোনো না, তো কোর্টের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, বা হাইকোর্ট কেন রায় দিল, হাইকোর্টের বিরুদ্ধে গিয়ে তারা মারপিট করতেছে, হাইকোর্ট ঘেরাও করতেছে, বিষয়টা তো এরকম না। তারা বলছেন যে আমরা এই কোটাটা চাই না, এই কোটাটা বাতিল, সেটি যে কোনো প্রক্রিয়াতে, যেমন এর আগে নির্বাহী আদেশে এটা হয়েছে, এখন যদি কোর্ট থেকে কোনোভাবে সেটাকে লিগালাইজ করতে হয় বা আইনি কাঠামোর মধ্যে আনতে হয়, তাহলে সেটা সরকার করবে, সেটা সরকার বুঝবে, তারা তাদের অবস্থানটা বলছে। আমার কাছে মনে হয় না যে যিনি পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি হয়তো যে প্রেক্ষিতে বলেছেন সেই কথাটা ওইভাবে সঠিক না, যে স্টুডেন্টরা বা তারা কোর্টের বিরুদ্ধে আন্দোলন করছেন, রায়ের বিরুদ্ধে আন্দোলন করছেন, বিষয়টা এরকম না। আমার মনে হয় স্টুডেন্টরা তাদের যে দাবি, এবং এই দাবিটা যে যৌক্তিক, এটা মেনে নিয়েই তো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সংসদে কোটা বাতিল করেছিলেন, সরকার থেকে কোটা বাতিলের পরিপত্র হয়েছে, সব কিছুই হয়েছে। তো সরকারের দিক থেকে তো এই কোটার পক্ষে আর কোনো অবস্থান এই মুহূর্তে আর থাকার কথা না। তো সেখানে কোর্ট যদি মনে করেন যে এই পরিপত্রটা ইলিগাল হয়েছে বা অবৈধ হয়েছে, তাহলে সেটাকে কিভাবে একটা সিস্টেমে আনা যায়, অনেক সময় বলা হয় যে আইনের মাধ্যমে এটাকে করা যায় কিনা, তো সেইগুলো সরকার দেখবে, সেই বিষয়টা সরকার দেখবে। কোর্টের সঙ্গে নেগোসিয়েশন বলতে আমি কোর্টের যে আইনি প্রক্রিয়াটায় সরকার অংশগ্রহণ করবে। আমরা জানি যে ইতিমধ্যে করেছে, আপনি কিন্তু জানেন যে অ্যাটর্নি জেনারেল, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, তিনি কিন্তু এটা স্থগিত করানোর জন্য, এটা বন্ধ করার জন্য তিনি দৌড়ঝাঁপ করতেছেন, অন্যান্য আইনজীবীরা সেটা করছেন। সরকারের দিক থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই যে তারা এটাই কোটা বহাল রাখার জন্য খুব জোরালো কোনো কেউ কোনো জায়গা থেকে জোরালো অবস্থান নিয়েছেন, তা কিন্তু না, তারা এটা চেষ্টা করছেন। এখন সেই চেষ্টাটা বরং সরকারকে দৃশ্যমান হলে যে না, যে সিদ্ধান্তটা আমরা নিচ্ছি সেটা কীভাবে কার্যকর রাখা যায়, সেটা কীভাবে বৈধ করা যায়, সেই জিনিসটার যদি আইনগত বা কোনো অবৈধতা থাকে বা সেটাকে কীভাবে ফরম্যাটে আনা যায়, সেটা আসলে সরকারের দায়িত্ব, সরকারকে করতে হবে। এবং আমার মনে হয় যে স্টুডেন্টদের যে চাওয়া বা মানুষের যে চাওয়ার কথাটা আসছে, সেই চাওয়াটা যেহেতু 18 সালেই এটা একটা মীমাংসিত অনেকটা ব্যাপার ছিল, একেবারেই ছিল, তো সেই জায়গায় এসে তাদেরকে উড়িয়ে দেওয়া বা তাদের আন্দোলনটাকে একেবারে অন্যদিকে নিয়ে যাওয়া বা তাদের বিরুদ্ধে রাজনীতিকরণ না করে, তাদের এই স্বাভাবিকভাবে যে শিক্ষার্থীদের যে চাওয়াটা, কোটার বাইরে গিয়ে তারা চায় যে সবাই মিলে সমান প্রতিযোগিতা করে একটা চাকরি পাওয়া। কারণ আপনি জানেন যে বাংলাদেশের চাকরি একটা অত্যন্ত সোনার হরিণের মতোই ব্যাপার। সরকারি চাকরি এটা আরও কঠিন হয়, কারণ অত্যন্ত কম সিট এখানে থাকে, আসন থাকে। তো সব কিছু মিলে তাদের এটা তাদের জন্য খারাপ হয়, বিধায় তারা আন্দোলন করছেন, বা তাদের মনোভাবটা সেটা। তো রাষ্ট্র তো আসলে পরিচালিত হয় মানুষের মনোভাব দিয়ে, যে আমি কি চাই, আমি কিছু চাইবো সেটা। তো যদি এটা হয় যে বেশিরভাগ মানুষ এটাই চায়, বা বেশিরভাগ স্টুডেন্টরাই সবাই এটা চাচ্ছে, তো তাই যদি হয় তাহলে তো আমার মনে হয় না যে সরকারের জন্য এটা খুব বড় কোনো বাধা হবে। তানভীর, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় আছেন, আপনি জানেন, আপনিও বলছিলেন একটু আগে যে 2018 সালে এই 56% কোটা এটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ 2024, এই এতদিন পরে আবার কেন আলোচনায় এই কোটার বিষয়টা? একটু আপনাকে বলেছিলাম আমি শুরুর দিকে যে হ্যাঁ, এটা আপনি ভালো বলেছেন যে এটা অনেকের ইস্যু আছে কিনা, অনেকের মধ্যে এটা হতে পারে যে কেউ কি রাজনৈতিকভাবে এটা টেনে আনা হয়েছে কিনা, স্টুডেন্টদের বিপক্ষে দাঁড় করানোর একটা প্রক্রিয়া কিনা। আসলে বিষয়টাকে ওইভাবে দেখার সুযোগ নাই এই জন্য যে 2018 সালে কিন্তু একটা বিরাট আন্দোলন হয়েছিল কোটা বিরোধী, আপনি এটা খুব ভালো করে জানেন। এবং এই
কোটা যে বাতিল হয়েছে এটা কিন্তু আন্দোলনের প্রেক্ষিতে, অন্য কোনো কারণে না। যে স্টুডেন্টদের মনোভাব, সারা দেশের মানুষ স্টুডেন্ট এবং হচ্ছে যে একটা বিরাট অংশ মানুষ কিন্তু সরাসরি সাপোর্ট করছে, হয়তো তারা মাঠে নামে নাই, আন্দোলন করে, কিন্তু তারা মনে করছে আসলে কোটাটা থাকা উচিত না এটার মধ্যে। ফলে সরকার স্বাভাবিকভাবে, সরকার তো প্রো পিপল একটা সরকার, তাই না, যিনি তারা রাজনীতি করা সরকার, তারা তো এমন না যে কোনো জায়গা থেকে উঠে আসা সরকার, তারা মানুষের মনোভাব বোঝেন এবং মনোভাব বোঝার কারণেই তো তারা এই সিদ্ধান্তটা নিয়েছিলেন যে কোটাটা থাকবে না। তাহলে এতদিন পরে আবার এটা আসলো কেন, এটা নিয়ে হয়তো মানুষের মনে তৈরি হতে পারে যে তাহলে কি আবার কেউ নিয়ে আসছে কিনা। এটা আসলে এভাবে দেখার সুযোগ নাই, কারণ হচ্ছে যখন এটি পরিপত্র বাতিল করে হয়েছেন তখন দুজন আইনজীবী মনে করেছেন যে মুক্তিযোদ্ধা কোটা তার থাকা উচিত। হ্যাঁ, যে মুক্তিযোদ্ধা বাংলাদেশের জন্য বীর মুক্তিযোদ্ধারা অনেক করেছেন, তাদের এই সুযোগটা তাদের থাকা উচিত, এবং তারা মনে করেছেন যে এই যে জোর করে বাতিল করে দেওয়াটা এটা তাদেরকে একদম হেয় করা হয়েছে বা নানা কিছু মিলায়, তখনই কিন্তু তারা এই রিটটা করেছেন হাইকোর্টে। তো আপনি যেই বিচার প্রত্যাশী হই না কেন, আমরা যদি কোনো একটা কিছু নিয়ে হাইকোর্টে যাই, আপনিও যেতে পারেন, আমিও যেতে পারি, তো তিনি তার কাছে মনে হয়েছে তিনি এটা হাইকোর্টে গিয়েছেন, সেই হাইকোর্টে একটা ধারাবাহিক টাইম আছে, সেই টাইমের অনুযায়ী এটা শুনানিতে আসছে। কারণ আপনি জানেন যে আজকে আপনি রিট করলে কালকে যে শুনানি হবে বিষয়টা তো এরকম না, এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রসেস ছিল। হাইকোর্ট থেকে রিটকারীর পক্ষে বা কখনো বিপক্ষে কখনো ইসের মধ্যে অনেকগুলো শুনানি হয়েছে, তারা বেশ রিট করেছেন, আদেশও দিয়েছেন, মানে আদেশ বলতে আমি যেটা বলতেছি যে নির্দেশনা তারা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন অনেকগুলো, এরকম ধাপে ধাপে অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে এসে এই রায়টা হলো হচ্ছে 6 বছর। তো স্বাভাবিকভাবে এটা লম্বা সময়ের একটা ব্যাপারই ছিল, ফলে এই সময় না হয়ে এটা যদি 1 বছর পরে হতো বা 1 বছর আগে হতো, একই কথাই হতো আর কি, একই বিষয়ই হতো। যিনি হাইকোর্টের যিনি বিচারপতি আছেন তারা মনে করেছেন যে রিটকার যারা করেছেন তাদের কথার যুক্তি আছে, বা যেভাবে এটা পরিপত্র বাতিল করা হয়েছে সেটা অযৌক্তিক, তারা সবকিছু এটা এইভাবেই তারা বিশ্লেষণ করেছেন। এবং এরপরে তো এমন না যে এটা এখানেই শেষ, এরপরে তো আপিল হবে, আরও লিভ টু আপিল হওয়ার সুযোগ আছে, অনেকগুলো কিছু তো সুযোগ আছে। তো সুযোগগুলো সবগুলো শেষ হওয়ার পর একটা প্রক্রিয়াতে আসবে, ততদিন পর্যন্ত যেহেতু কেউ কোর্টে গিয়েছে, সো এটা বিচারের মতোই থাকবে। আজকে এটা এইখানে এসে থামলো, এরপর হয়তো আবার 2 বছর পরে গিয়ে আরেকটা রায় হতে পারে, আপিল বিভাগের একটা রায় আসতে পারে, তারপরে হয়তো আবার একটা আপিল হইতে পারে, প্রো আপিল হইতে পারে, অনেকগুলো প্রক্রিয়া আছে কোর্টের মধ্যে, অনেকগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই এটা আসলে বাস্তবায়ন হবে। ফলে টাইমটা কেন হঠাৎ করে এটা আসলো এটা না, এটাই আসার কথাই ছিল, এটাই হচ্ছে এই ঘটনা। আচ্ছা, ধন্যবাদ তানভীর। দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের সব সময়ের সবশেষ খবর জানতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।